পরপর দুটো টুর্নামেন্টের ফাইনাল এবং দুটো টুর্নামেন্টের ফাইনালেই কিন্তু সবথেকে ডিজার্ভিং বা সবথেকে ধারাবাহিক টিম দুটোই কিন্তু জিতেছে। ইউরোপের সেরা হয়েছে স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আর্জেন্টিনা। প্রথমেই যদি আসি স্পেনের কথায়, স্পেন কিন্তু এবার ইউরো কাপে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু স্পেন দলকে মনে হয়েছে যে তারা কিন্তু ইউরো জেতার দাবিদার, এবং জার্মানি, ফ্রান্সের মতো টিমের সাথে টক্কর দিয়ে তারা কিন্তু ফাইনালে উঠেছে এবং ফাইনালে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত 2-1 গোলে পরাজিত করে কিন্তু তারা ইউরো 2024-এর চ্যাম্পিয়ন হলো। এবার 12 বছর পর কিন্তু স্পেন আবার ইউরোপের চ্যাম্পিয়ন হলো। আর অন্যদিকে ইংল্যান্ড কিন্তু ফাইনালে উঠেও কিছু করতে পারল না, শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হলো রানার্স হয়েই। ফাইনাল ম্যাচে স্পেন কিন্তু 4-2, 3-1 তাদের পরিচিত ছকেই খেলতে নেমেছিল। অন্যদিকে 3-4, 2-1 ছকে কিন্তু খেলতে নেমেছিল ইংল্যান্ড। যদিও কিছুক্ষণের মধ্যেই 4-4-2 ছকে তারা চলে যায়, কারণ স্পেনের আক্রমণের ঝাঁজে কিন্তু কার্যত ইংল্যান্ড ডিফেন্স নাস্তানাবুদ হয়ে যাচ্ছিল এবং একটা সময় কিন্তু ইংল্যান্ডের 8 জন কার্যত ডিফেন্স করছিল, এরকম সিচুয়েশান ছিল। ছোট ছোট পাস খেলে কিন্তু অ্যাটাক তৈরি করে দুটো উইং দিয়ে কিন্তু কার্যত ঝড় তুলছিল স্পেন। একটা উইংয়ে ইয়ামাল, আরেকটা উইংয়ে নিকো উইলিয়ামস, এর সাথে সাথে রাইট ব্যাক ড্যানি কারভাহাল এবং লেফট ব্যাক মার্ক কুকুরেলাও কিন্তু সাথ দিচ্ছিলেন উইঙ্গারদের। এবং মিডফিল্ডটা কিন্তু কার্যত চালনা করছিলেন রডরি এবং ফ্যাবিয়ান রুইস। এরাই কিন্তু অ্যাটাক তৈরি করছিলেন এবং এদের পা থেকে কিন্তু অ্যাটাক শুরু হচ্ছিল। এই অ্যাটাকগুলো কিন্তু এক্সিকিউট করার দায়িত্ব ছিল ইয়ামাল, নিকো উইলিয়ামসদের কাঁধে। প্রথম 15 মিনিটে কিন্তু উইলিয়ামস ইংল্যান্ড বক্সে বারবার ঢুকে পড়ছিলেন এবং সুযোগ তৈরি করছিলেন, কিন্তু সেই সময় তিনি কিন্তু গোল করতে পারেননি। এবং এর মধ্যেই 15 মিনিটের পর জুড বেলিংহ্যাম কিন্তু একটু অ্যাক্টিভ হতেই কিন্তু ইংল্যান্ড একটু আক্রমণ শুরু করেছিল, কিন্তু তারপরেই কিন্তু স্পেন চেপে ধরে এবং স্পেনকে আটকাতে কিন্তু রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নেয় ইংল্যান্ড। তারা কিন্তু বক্সের সামনে লোক বাড়ায় এবং যার ফলে স্পেনের যে আক্রমণগুলো সেগুলো কিন্তু ফাইনাল থার্ডে এক্সিকিউট করা যাচ্ছিল না এবং গোল শূন্য অবস্থাতেই কিন্তু কার্যত প্রথমার্ধ শেষ হয়। 45 মিনিটে ফিল ফোডেনের শট ছাড়া কিন্তু ইংল্যান্ডেরা সেরকম আক্রমণ ছিল না প্রথমার্ধে। এর মধ্যে দ্বিতীয়ার্ধে কিন্তু কার্যত স্পেনের কোচ লুই দ্য লাফুয়েন্টে একটা খুবই আশ্চর্য পরিবর্তন করেন, যার ফলে কিন্তু ইংল্যান্ড দিশাহীন হয়ে পড়ে। সেটা হচ্ছে স্পেনের সবথেকে যিনি ধারাবাহিক খেলোয়াড় রডরি, তাকে তুলে নেওয়ার সাহস দেখান তিনি। সেই জায়গায় কিন্তু মার্টিন জুবিমেন্ডি, রিয়েল সোসিয়াডের খেলোয়াড়, তাকে কিন্তু নামানো হয় এবং দ্বিতীয়ার্ধের 1 মিনিট 11 সেকেন্ডের মাথায় কিন্তু স্পেনকে গোল করে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। কারভাহালের থেকে বল পান কিন্তু ইয়ামাল, সেটা নিয়ে ডান প্রান্ত দিয়ে তিনি ঢুকে যান এবং অরক্ষিত অবস্থায় থাকা উইলিয়ামসকে তিনি কিন্তু বল বাড়ান এবং বাঁ পায়ের দুরন্ত শটে জর্ডান পিকফোর্ড, ইংল্যান্ডের গোলরক্ষক, তাকে পরাস্ত করে কিন্তু গোল করেন নিকো উইলিয়ামস। ইংল্যান্ড ডিফেন্স কিন্তু কিছুটা গা ছাড়া মনোভাব দেখিয়েছে প্রথম গোলের সময়। তারা কিন্তু নিকো উইলিয়ামসকে কোনো রকম মার্কই করেননি, যার ফলে কিন্তু নিকো উইলিয়ামস অনায়াসে গোলটা করে দিয়ে চলে গেছেন। এরপর পরপর আক্রমণ আসতে থাকে স্পেনের তরফে। 50 মিনিটে ড্যানি অলমো কিন্তু অলমোস্ট গোল করে ফেলেছিলেন, কিন্তু বলটা পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এর মধ্যে 55 মিনিটে কিন্তু আলভারো মোরাতা একটা সহজ সুযোগ নষ্ট করেন। আর অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেনকে কিন্তু মাঠে কার্যত দেখাই যায়নি, তাকে কোচ তুলে নিয়ে কিন্তু নামান অলি ওয়াটকিন্সকে। 67 মিনিটে ইয়ামাল কিন্তু একটা ভালো সুযোগ পেয়েছিলেন, সেটা যদি গোলকিপার পিকফোর্ড সেভ না করতেন তাহলে কিন্তু ওখান থেকে ইয়ামাল আবার ইউরোতে গোল করতে পারতেন। এর মধ্যে 70 মিনিটে কিন্তু ইংল্যান্ড সমতা ফেরায়। পরিবর্তক খেলোয়াড় হিসাবে মাঠে নামা কোল পামার কিন্তু গোল করেন ম্যাচের 70 মিনিটে। বুকায়ো সাকা এবং বেলিংহ্যামের পা হয়ে কিন্তু বল আসে তার কাছে এবং সেখান থেকে তিনি কিন্তু উনাই সিমনকে পরাস্ত করে বল গোলে রাখেন। এই গোলের ফলে ইংল্যান্ড কিন্তু অনেকটাই গা ঝাড়া দিয়ে ওঠে। তারা কিন্তু রক্ষণাত্মক ফুটবল ছেড়ে পুরোপুরি আক্রমণে উঠতে শুরু করে এবং 81 মিনিটে ইংল্যান্ডের গোলে কিন্তু বল ঢুকে যাচ্ছিল। ইয়ামালের শট কিন্তু বাঁচান পিকফোর্ড। যদিও ম্যাচের একদম লাস্ট কোয়ার্টারে কিন্তু ধীরে ধীরে দুদলই একটু হলেও রক্ষণাত্মক হতে শুরু করে, কারণ ওই সময় গোল খেলে আর ম্যাচে ফিরে আসা যাবে না। যদিও ইংল্যান্ড রক্ষণাত্মক হলেও সেই ভুলটাই করে ফেলে। ম্যাচের 86 মিনিটে কিন্তু গোল খেয়ে যায় ইংল্যান্ড। স্পেনের তরফে গোল করেন পরিবর্তক হিসাবে নামা মিকেল ওয়ারজাবাল। এই গোলটার ক্ষেত্রে বাঁ দিক দিয়ে কিন্তু উঠে এসেছিলেন লেফট ব্যাক কুকুরেয়া এবং তিনি কিন্তু বল বাড়ান বক্সে। ডিফেন্ডারের
আগে কিন্তু বলকে টাচ করেন ওয়ারজাবাল এবং যেখান থেকে পিকফোর্ডকে পরাস্ত করে তিনি কিন্তু বল জালে জড়িয়ে দেন এবং এরপরে অনেক চেষ্টা করেও কিন্তু ইংল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি। গোল লাইন সেভ করেন ড্যানি অলমো। শেষ পর্যন্ত স্পেনের কাছে পরাস্ত হয়েই কিন্তু মাঠ ছাড়তে হলো ইংল্যান্ডকে আরেকবার। ইয়ামাল এবং নিকো উইলিয়ামস এই দলের সম্পদ তো বটেই, দুটো উইং দিয়ে পুরো ইউরো জুড়ে তারা দাপিয়ে বেরিয়েছেন কার্যত। এছাড়াও বলতে হবে ড্যানি অলমোর কথা। পেড্রি ইনজিওর্ড হয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে কিন্তু ড্যানি অলমো খুবই গুরুত্বপূর্ণ একটা রোল নিয়েছেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন। এই ইউরোতে 3টি গোল করেছেন ড্যানি অলমো, তো তার কথা তো বলতেই হবে। এছাড়াও অবশ্যই রডরি, তিনি কিন্তু এই দলটার অন্যতম ভরসা। মিডফিল্ড নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা কিন্তু অসামান্য। তার পাসিং অ্যাকিউরেসি কিন্তু প্রায় 93%। 439টি পাসের মধ্যে 411টি কিন্তু তার কারেক্ট পাসেস রয়েছে। এছাড়াও 28টি লং বলের মধ্যে 26টি কিন্তু কারেক্ট লং বল রয়েছে। এছাড়া 33 বার কিন্তু অপোনেন্ট ফুটবলারের থেকে বল তিনি কেড়ে নিয়েছেন। মিডফিল্ডে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং বিল্ড আপ প্লের ক্ষেত্রে রডরি যে ভূমিকাটা নেন সেই ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্পেনের দলে কিন্তু তিনি কার্যত মিডফিল্ডটা নিয়ন্ত্রণ করেন। যখন ছোটো পাস দরকার তখন ছোটো পাস, বড় পাস, সব রকম পাস খেলতে পারেন এবং অপোনেন্টের প্লেয়ারের থেকে বল কেড়ে অ্যাটাকটা শুরু করার ক্ষেত্রে কিন্তু তার একটা বড় ভূমিকা থাকে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তার যে পেরিফেরিয়াল ভিশন সেটা কিন্তু প্রচণ্ড ভালো। এবং ম্যানচেস্টার সিটিতে তিনি যেরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, তাকে কখনো কোচ বসানোর সাহস দেখান না, তো তিনি স্পেনের ক্ষেত্রেও কিন্তু সেরকম একটা বড় ভূমিকা নিলেন এবার ইউরোতে। আর এছাড়াও রাইট ব্যাক ড্যানি কারভাহাল এবং গোলকিপার উনাই সিমন, মার্ক কুকুরেলা সবাই কিন্তু ভালো খেলেছেন এবার ইউরোতে। পুরো স্পেন একটা টিম হিসাবে খেলেছে এবং ধারাবাহিকভাবে তারা ভালো খেলেছে, তার ফলেই কিন্তু এই সাফল্য আজকে এসছে। আর অন্যদিকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনাল খেলতে নেমেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কিন্তু ছিল। দু দলের ফুটবলারেরা গতি এবং শক্তি দুটোই ব্যবহার করছিলেন এবং লুইস ডিয়াজ, হামেস রড্রিগেজরা কিন্তু আর্জেন্টিনাকে গতিতে বারবার হার মানিয়ে দিচ্ছিলেন। কলম্বিয়া বেশ কয়েকটা সুযোগ পায় প্রথমার্ধে, তাদের কোনো সময় শট পোস্টে লেগে বেরিয়ে যায়, কোনো সময় ফুটবলাররা ঠিকমতো সুযোগগুলো কাজে লাগাতে পারেন না, তার ফলে কিন্তু কলম্বিয়া প্রথমার্ধে গোল করতে পারেননি। আর অন্যদিকে আর্জেন্টিনার মেসি, ডিমারিয়ারা বল ধরলেই কিন্তু কলম্বিয়ার 2-3 জন ফুটবলার কিন্তু তাদের মার্ক করছিলেন, তার ফলে কিন্তু বলটা অনায়াসে কিন্তু কেড়ে নেওয়া যাচ্ছিল। প্রথম 20 মিনিটে কিন্তু মেসিকে কার্যত দেখাই যায়নি, তারপরে তারপরে ধীরে ধীরে আর্জেন্টিনা কিন্তু খেলায় ফেরে এবং 36 মিনিটের মাথায় একটা শট মারতে গিয়ে কিন্তু চোট পান মেসি। তারপর থেকে কিন্তু তিনি একটু খোঁড়াচ্ছিলেন, কিছুটা গা বাঁচিয়ে খেলার চেষ্টা করছিলেন। কলম্বিয়া ফুটবলাররা ফাউল করছিলেন প্রচুর এবং খেলার গতি কিন্তু থমকে থমকে যাচ্ছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু একই স্ট্র্যাটেজিতে খেলছিল কলম্বিয়া, প্রেসিং ফুটবল খেলছিল তারা। দ্বিতীয়ার্ধে কিছুটা খেলার স্টাইলটা বদলায় আর্জেন্টিনা, তারাও কিন্তু স্পিডে খেলা শুরু করে এবং কলম্বিয়া ফুটবলারদের থেকে শারীরিক ক্ষমতায় কিন্তু আর্জেন্টিনা একটু পিছিয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু চেষ্টা করে যায় এবং দি মারিয়া কিন্তু চেষ্টা করছিলেন প্রান্ত দিয়ে অ্যাটাক করার। তবে যেটা প্রবলেম হয়, আর্জেন্টিনা ফুটবলাররা যখনই কিন্তু অ্যাটাকে উঠতে যান তখনই মারকুটে ফুটবল খেলে ফাউল করতে থাকে কলম্বিয়া। এর ফলে কিন্তু একটা সময় দেখা যায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি প্রচণ্ড রেগে যান এবং তারপরে আর্জেন্টিনা 64 মিনিটে কিন্তু একটা বড় ধাক্কা খায়। চোট পেয়ে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যান মেসি, মাঠ ছেড়ে কিন্তু তাকে কাঁদতে দেখা যায় কার্যত এবং তার পরিবর্ত হিসেবে নামা খেলোয়াড় নিকো গঞ্জালেস তিনি কিন্তু গোল করেন ম্যাচের 75 মিনিটে, যদিও সেই গোলটা কিন্তু অফসাইডের জন্য ক্যান্সেল করে দেওয়া হয়। ম্যাচের 88 মিনিটে কিন্তু একটা সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা, সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি। এরপরে কিন্তু ম্যাচ ধীরে ধীরে টাই ব্রেকারের দিকে যাচ্ছিল এবং কলম্বিয়া গাজোয়ারি ফুটবল খেলতেই থাকে। অন্যদিকে লাউটারো মার্টিনেজ কিন্তু আর্জেন্টিনার ত্রাতা হয়ে ওঠেন কার্যত। 112 মিনিটে লো সেলসোর পাস থেকে তিনি কিন্তু গোল করেন, যার ফলে কিন্তু আর্জেন্টিনা ম্যাচে গোল পেয়ে এগিয়ে যায় এবং এরপরে কিন্তু আর ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়া অনেক মারামারি করেছে, ফাউল করেছে, কিন্তু কিছুতেই কিন্তু তারা ম্যাচে ফিরতে পারেনি। তবে আর্জেন্টিনা যোগ্য টিম হিসাবেই কিন্তু কোপা আমেরিকা জিতেছে, তারা যথেষ্ট ভালো খেলেছে পুরো কোপা আমেরিকা জুড়ে। ফাইনাল ম্যাচটা সেই রকম ভালো মানের হয়নি, তার অন্যতম কারণ কিন্তু কলম্বিয়া ফুটবলারদের
অতিরিক্ত ফাউল করার প্রবণতা, কিন্তু আর্জেন্টিনাকে এইভাবে আটকে রাখা যায়নি। আর্জেন্টিনা কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে। আর লাউটারো মার্টিনেজ তিনি কিন্তু আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠছেন কার্যত। তখনই লাউটারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় নেমেছেন, তিনি কিন্তু গোল করেছেন, ফাইনালেও তিনি গোল করলেন এবং তার সৌজন্যে কিন্তু শেষ পর্যন্ত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পারলো আর্জেন্টিনা টিম। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো এরকম একটা স্পোর্টস ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।